নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি আত্রে। বাজেট 2024 এই বিশেষ অনুষ্ঠান নিয়ে এবং আজকে নির্মলা সীতারামন 11টার সময় বাজেট পেশ করবেন, ইলেকশন ইয়ার, এবং তার আগে ভোট অন অ্যাকাউন্ট বা ইন্টারিম বাজেট এটা হতে চলেছে। আর সেই বাজেট নিয়ে কি প্রত্যাশা আছে, আম জনতাকে কিছু বাড়তি সুযোগ সুবিধা কি দিতে পারে সরকার, এই সমস্ত বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। আলোচনায় অনেক দিন ধরে এই বিষয়গুলি রয়েছে, আর তার সঙ্গে কিছু রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যে অভিযোগ উঠে এসেছে সেগুলোও একটু জুড়ছে। যেমন বরাবর তৃণমূল সরকারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে কেন্দ্র আটকে রাখছে তার বকেয়া বরাদ্দ। এই সমস্ত বিষয়গুলো এই আলোচনার প্রেক্ষিতে কিভাবে উঠে আসছে এবং কেন উঠে আসছে সেটাও আমরা আলোচনা করব। আর একই সঙ্গে যেহেতু সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে এটা একেবারে জনমুখী হবে নাকি সরকার যে নিজেকে উচ্চতম একটা পাওয়ার হাউসে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর্থিকভাবে, সেই জায়গায় পৌঁছানোর পরিকল্পনার ছাপ এখানে কিছুটা হলেও দেখা যাবে, কারণ এটা ইন্টারিম বাজেট। তো আমরা এই নিয়েই আলোচনা করব। যাদের সঙ্গে আলোচনা করব আমি একটু প্রথমে গেস্ট হিসেবে যারা আছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল তৃণমূলের তরফ থেকে, সুদীপ্ত গুহ বিজেপির তরফ থেকে, সৈকত গিরি সিপিআইএমের তরফ থেকে এবং শক্তি মৈত্র কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে আছেন। এবং আমরা পরে অর্থনীতিবিদের সঙ্গেও কথা বলবো, কারণ এই পুরো বিষয়টাই অর্থনীতিবিদ হিসেবে যারা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে পারবেন তাদের সঙ্গেও আমরা আলোচনা করব। তার মধ্যে যেটা প্রথম প্রশ্ন সকলের কাছে করতে চায়, আম নাগরিক হিসেবে কি চান, কি প্রত্যাশা রয়েছে এই বাজেটে? প্রথমে আমি একটু জিজ্ঞেস করব, তৃণমূলের কাছেই প্রথমে যাব, কিন্তু আমি তৃণমূলের রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে মৃত্যুঞ্জয়, একজন ইয়াং জেনারেশনের সদস্য হিসেবে কি চান, এই বাজেটে প্রত্যাশা কি? যে কোনো মানুষ যারা বাজেট ফলো করে তারা প্রত্যেকেই চায় যে প্রান্তিক মানুষ এবং মধ্যবিত্ত মানুষের জন্য বাজেটে কি থাকছে, আনএমপ্লয়মেন্টের রেটের কথা থাকছে কিনা, বেকারত্ব দূর করার কথা থাকছে কিনা বাজেটে, কৃষকদের জন্য কি কথা থাকছে, শ্রমিকদের জন্য কি কথা থাকছে, এগুলো মানুষ জানতে চায়। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে লাস্ট যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন, সেই পূর্ণাঙ্গ বাজেট পেশে আমরা কি পেয়েছিলাম? 50 লক্ষ কোটি টাকার বাজেট পেশ হয়েছিল, 12 মিনিট সময় সেই বাজেটটা পাশ হয়ে গেল। একটা আলোচনা হলো না, বিরোধীরা কোনো বলার সুযোগ পেল না, বাজেট নিয়ে আলোচনা করার সুযোগ পেল না। আপনি দেখবেন বেকারত্ব নিয়ে 90 মিনিট ধরে আমাদের অর্থমন্ত্রী বক্তব্য রেখেছিলেন, বাজেট পেশ করেছিলেন, একটা শব্দ বেকারত্ব নিয়ে বলেনি, একটা শব্দ তার বেকারত্ব নিয়ে ছিল না। বেকারত্ব দূর করার জন্য বাজেটে একটা শব্দ ছিল না। এই জায়গাটা ফোকাস থাকছে। আমি ছোট ছোট করে একটু সকলের কাছে যাই। এবার আমি একটু সৈকতের কাছে যাই। সৈকত, কি এক্সপেকটেশন, একদম আম জনতা হিসেবে এক্সপেকটেশন কি? চারপাশ দেখে কি মনে হয় কি দরকার এই বাজেটে? না, প্রথমত যেটা গুরুত্বপূর্ণ, আপনারা আজকে আলোচনা শুরুর আগে আপনাদের বুলেটিন দেখছিলাম, ব্রেকিং নিউজগুলো দেখছিলাম, যেখানে রান্নার গ্যাসের দাম গতকাল আবার বেড়েছে। মানুষের গোটা দেশের মানুষের সরাসরি যোগাযোগ যেগুলোর সঙ্গে, তার মধ্যে অন্যতম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, তাকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি কি? এক। দুই হচ্ছে আমার দেশের অন্যতম একটা সংস্থা এলআইসি, সেই এলআইসি আজকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং এলআইসির শেয়ার ম্যাক্সিমাম কিনতে বাধ্য করা হয়েছিল 2020 বাজেটে। তখনকার বিজেপির অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছিলেন তখন বলেছিলেন যে এলআইসি একটা মারাত্মক ভালো জায়গায় যাবে। আজকে কোন জায়গায় স্বল্প সঞ্চয়, বিমা, পেনশনের টাকাগুলো কোন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে? দুই। তিন হচ্ছে কর্পোরেট হাউসগুলোর জন্য আবারও কি কোটি কোটি টাকা কর ছাড় থাকবে? আর কৃষকদের কৃষি ঋণ মুকুব হবে না? কর্মসংস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় বরাদ্দ না বাড়িয়ে যে সরকার গত 5 বছর ধরে শুধুমাত্র বড়লোক, শিল্পপতি, আম্বানি, আদানিদের জন্য বাজেট পেশ করলো, আজকে শেষ মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে এই অন্তর্বর্তীকালীন বাজেটে আমাদের খুব একটা আশা নেই। কারণ আমরা জানি যে নির্বাচনকে সামনে রেখে একটা চটকদারি বাজেট হবে। বাস্তবায়নের প্রশ্নে এই বাজেটের কোনো গুরুত্ব থাকবে। কংগ্রেসের কাছেও জানতে চাইবে, একদম সাধারণ মানুষ হিসেবে চারপাশে প্রচুর মানুষজন তাদের প্রত্যাশার কথাও শুনে এসছেন, আপনি কি চান এই বাজেট থেকে? ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে একটা ইন্টারিম বাজেট, ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে বাজেট। এই যে প্রাইস ইন্ডেক্স, দ্রব্যমূল্য বৃদ্ধি, এগুলো প্রান্তিক মানুষরা কতটা বোঝেন আমার একটু জিজ্ঞাসা ছিল, ভালোই পান তারা এবং সব এফেক্ট ভালো পান। আমার কথা হচ্ছে একটাই কথা, যেটা মৃত্যুঞ্জয় বলেছে, যে এই বাজেটে বেকারত্ব দূর করার কোনো রকম কথা নেই। এক। দুই হচ্ছে ভারী শিল্প স্থাপন না হলে এমপ্লয়মেন্টের স্কোপটা কোথায় থাকবে? দুই। তিন হচ্ছে বিভিন্ন যে শিল্পগুলো ছিল সেগুলো আস্তে আস্তে প্রাইভেটাইজেশন হয়ে একটা বা দুটো পার্টিকুলার
পার্টিকুলার গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে এবং তারাই টোটাল ইকোনমিটা কন্ট্রোল করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। চার হচ্ছে যে আজকে যে জায়গায় প্রান্তিক মানুষ, যেটা আপনি বললেন একজন সাধারণ মানুষ হিসেবে, মাথার ছাদ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, যেগুলো ডে টু ডে মানুষকে, মার্জিনাল মানুষকে ফেস করতে হয়, সে সমস্যা সমাধানের কোনো রকম কথা সীতারামন, যিনি আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার, একবারের জন্য বলছেন না। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর এখানে এই সুদীপ্ত দার কাছে যাব। সুদীপ্ত দা এই ফিল্ডেও একটু আছেন, আর তার সঙ্গে সঙ্গে বিজেপির প্রতিনিধি তিনি। কি এক্সপেকটেশন, আপনি নিজে যেহেতু এই ফিনান্স সেক্টরে ঘোরাফেরা করেন, এক্সপেকটেশন কি আজকের বাজেট থেকে? দেখুন, 2024 ভোটের আগে যতবার ভোট হয়েছে, ভোটের আগে যেটা উনি এক্ষুনি বললেন ভারী শিল্প আসেনি, এটা ভোটের ইস্যু ছিল। এইবার এই গত মাসে রঘুরাম রাজনজি একটা বই বের করেছেন, ব্রেকিং ইন দি মোল্ড। সেখানে এবং তার উপর উনি সারা ভারত জুড়ে উনি সেমিনার দিয়ে যাচ্ছেন। উনি বলছেন যে আমাদের দেশের কোনো প্রয়োজন নেই বড় শিল্প করার, মানে বড় শিল্প আসছে, আপনারা জানেন 14টা সেক্টরে ম্যানুফ্যাকচারিং এ বুম এসছে, 14টা সেক্টরে কোটি কোটি লোক চাকরি পাচ্ছে, এবং তার সঙ্গে গত বছর 10 লক্ষ কোটি টাকা যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচা করা হয়েছে, তাতে কোটি কোটি লোক কাজ পেয়েছে। এই অবস্থায় উনি বলছেন, ডক্টর রঘুরাম রাজন, যে আমাদের অনলি সার্ভিস সেক্টরে মানে কনসেন্ট্রেট করা উচিত, আমাদের ম্যানুফ্যাকচারিং করার কথা না। মানে এতদিন ভোট হতো যে ম্যানুফ্যাকচারিং বড় শিল্প করা উচিত, এইবার কংগ্রেসের ইস্যু হলো যে প্রচুর শিল্প হয়ে গেছে, শিল্প করা উচিত না, আপনারা চীন থেকে মাল কিনুন, আপনারা ভিয়েতনাম। উনি বলছেন, আপনারা ওনার বক্তব্য শুনবেন, উনি বলছেন যে আপনারা নিজেরা মাল প্রডিউস করবেন না, পণ্য প্রডিউস করবেন না, আপনারা বিদেশ থেকে ইম্পোর্ট করুন। যেহেতু রঘুরাম রাজনকে কোট করে আপনি মানে আমরা বলছেন, করছি, আমরা সাকসেসফুল। ওনার এই বই, রঘুরাম রাজন যিনি রাহুল গান্ধীর মানে সবচেয়ে বড় সমর্থক, তার বই আমাদের সমর্থন করছে যে আমরা গত 10 বছরে হিউজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছি। আমি বইটা পড়ছি, আমি একদম রানিং এ আছি, তো সেই ক্ষেত্রেই বলছি, যেহেতু উনি সার্ভিস সেক্টরটাকে প্রবলভাবে গুরুত্ব দিয়েছেন, কারণ এটা বুমিং সেক্টর আমাদের দেশে, কিন্তু এটাও বলছেন যে বিভিন্ন ধরনের যে প্রোডাকশনের জায়গা দেখানো হচ্ছে, এই সরকার দেখাচ্ছে, তাতে বিভিন্ন জিনিস ম্যানুফ্যাকচার হচ্ছে না, অ্যাসেম্বল হচ্ছে। তো এই জায়গাতেই তিনিও কিন্তু আপত্তি তুলেছেন যে এই জায়গার জন্য সরকারের উচিত প্রোডাকশনটাকে বাড়ানো। এটা উত্তর দিচ্ছি। ডিফেন্স সেক্টরে আমরা যে ব্রহ্মস বাইরে বিক্রি করছি, বা তেজস আমরা বাইরে বিক্রি করছি, বা ধরুন আমাদের দেখুন অ্যাসেম্বল তো করতে, দেখুন আপনি আজকের দিনে আপনি যদি ইয়ে তৈরি করেন, ওষুধ তৈরি করেন, সেই ওষুধটাও আপনার কিছু ইনগ্রেডিয়েন্ট চীন থেকে আপনাকে আনতে হবে। কিন্তু এই ওষুধটা আমরা তৈরি করতে পারছি, পাকিস্তান কেন পারছে না, কেন আমেরিকা পারছে না, কেন জার্মান পারছে না, আমরা কেন পারছি? কারণ আমাদের ওই স্কিলটা আছে, আমাদের ওই টেকনোলজি আছে, আমাদের ওই এক্সপার্টাইজটা আছে। তো এইখানে আমরা এগিয়ে, যে জন্য আমরা তৈরি করছি এবং সারা পৃথিবীকে আমরা বিক্রি করছি। আজ 160টা দেশকে আমরা ওষুধ বিক্রি করছি। আপনারা 60 থেকে শুরু করে বিভিন্ন মানে 14টা সেক্টরে বড় রকম বুম এসছে। আমাদের চিপ আমরা আগে তৈরি করতাম না, আজকে চিপ আমরা ইন্ডিয়াতে তৈরি করছি। আপনার 70 বছর ধরে আইআইটিতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে, যাদবপুরে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে, আমরা চিপ তৈরি করতাম না। আজকের দিনে আমরা চিপ তৈরি করছি ইন্ডিয়াতে বসে, এটা আমাদের সাকসেস, আমাদের ব্রেন ড্রেন হয়ে যাচ্ছিল, আমরা তৈরি করছি। এবং এর প্রমাণ আর কেউ না, এর প্রমাণ রাহুল গান্ধীজির সবচেয়ে বড় কনসালটেন্ট রঘুরাম রাজনজি। বলুন দাদা কি বলবেন? আচ্ছা, আমি আগে মৃত্যুঞ্জয়ের কাছে যাই। মৃত্যুঞ্জয় বলেছে, হ্যাঁ, ভারতবর্ষের আজকে থেকে নয়, বা বিজেপি ক্ষমতায় 2014-তে আসার পরেই যে ক্ষুদ্র মাঝারি শিল্প বা এইগুলো সেক্টরগুলো যেগুলো কথা হচ্ছে আমরা অ্যাসেম্বল করছি, সেটা আমাদের ইকোনমিকে 27% কন্ট্রিবিউট করে আগে থেকেই সারা ভারতবর্ষে। এটা বিজেপি এসে নতুন কিছু করে দেয়নি, 2014 থেকেই 27% আছে। দেখুন, বলছিলেন যে আমাদের নাকি চীন থেকে ওষুধের জিনিস আনতে হবে। ভারতবর্ষ স্বাধীনতার এত বছর পরও আমাদের বুঝতে হবে যে ওষুধের যে ইনগ্রেডিয়েন্টসটাকে বলে, সেটা বলে হয় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, এপিআই কেনার জন্য আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরও আমাদের প্রায় 90% ডিপেন্ড করতে হয় অন্য দেশের উপরে, তার মধ্যে 86% কন্ট্রিবিউট করে চীন। কিন্তু এই সরকার তো বলছে আমরা ডিপেন্ডেন্স গুলো কমাতে চাই। আমি আজকে আপনার বেলাতে আমি বললাম না, হাত তুলেছিলাম। আমি বলছি যে আমরা এর দায়িত্ব শুধুমাত্র বিজেপি আমি বলছি না, যারা যারা সরকারে ছিল প্রত্যেকের নিতে হবে। কিন্তু আপনি যেহেতু উনি বললেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে, আর আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বিগত
প্রায় 19 বছর ধরে আছি। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস এপিআই বলা হয়, এপিআইটা এখনও ভারত 90% ডিপেন্ড করে অন্য দেশের ওপর, তার মধ্যে 86% প্রায় কন্ট্রিবিউট করে চীন। তাহলে আপনি ভাবুন আজকে চীনের কাছে, আমি তো ওষুধ আপনি যা খাচ্ছেন তারপরে 18% অ্যাভারেজ জিএসটি ওষুধের ওপরে, যে কোনো ওষুধ 12 আর 18, এই যদি জিএসটি হয় তাহলে আপনি মানুষের পরিষেবা কি দিচ্ছেন? আপনি কথা বলছেন যে ইন্ডাস্ট্রি নিয়ে, আপনারা এসে কি করেছেন? এখানে আমি একটু আমাদের সৈকত- ক্ষমতা আগে থেকে ছিল। আচ্ছা হয়ে যাক, আমি উত্তর দেবো আচ্ছা, সবার। সৈকত এবং শক্তিবাবু দুজনকেই জিজ্ঞেস করব যে মানুষের এক্সপেন্ডিচার বা খরচা বাড়ছে, এই যে বিভিন্ন জিনিসে যে জিএসটি বাড়া বা ইত্যাদি ইত্যাদি, তার এফেক্ট তো আমাদের মতো সকলের পকেটেই পড়ছে, দৈনন্দিন খরচা বেড়ে যাচ্ছে। এই অভিযোগ, এটা কিভাবে মানে এটা কেন মনে হচ্ছে প্রথম কথা, দ্বিতীয়ত এটা কাটানোর কি উপায় থাকতে পারে? সৈকত, প্রথমে একটু জানতে চাই। দেখুন, প্রথমত হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি। এক হচ্ছে আপনি গোল গোল ডেটা রঘুরাম রাজন কংগ্রেস করে বলে আমার জানা নেই। এক, দুই হচ্ছে দেখুন একদম পরিষ্কারভাবে আপনাকে বলি, ওষুধের দাম বাড়ছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে, প্রতিনিয়ত সরাসরি মানুষের একদম হাঁড়িতে টান পড়ছে, এবং গোটা দেশ জুড়ে এই যে বারবার এমপ্লয়মেন্টের কথা বলছে। আচ্ছা, ডেটা তো কেন্দ্রীয় সরকারের সংস্থায় সাবমিট করে, সেখানে দেখা যাচ্ছে স্বাধীনতার পর সবচাইতে বেশি বেকারত্ব আমার দেশে। রেলে 3.5 লক্ষ পদ সংকুচিত হয়েছে। এটা কেন হচ্ছে? সৈকত, এটা কেন হচ্ছে? এর কারণটা হচ্ছে সরকার বেসরকারীকরণের পথে যাচ্ছে। সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে, বিশেষ করে বিএসএনএল এর মতন সংস্থাকে আজকে যেভাবে দেউলিয়া করেছে, রেলের মতন সর্ববৃহৎ এমপ্লয়মেন্ট জেনারেট করা একটা সংস্থা, সরকারি সংস্থা, যাকে বলা হতো গোটা ভারতবর্ষের সবচাইতে বড় কর্পোরেট হাউস টাইপের সরকারি দায়িত্বে, সেখানে রেলে এত বড় একটা চাকরির সুযোগ হতো, সেই পুরো কর্মসংস্থানের সুযোগটাকে সংকুচিত করা হয়েছে, কন্ট্রাক্ট চলে গেছে। আপনি যদি কনসেপ্টটা দেখেন, আচ্ছা, আমরা এটাই আমার দেশের মেরুদণ্ডটাকে অর্থমন্ত্রী ভেঙে নির্মলা সীতারামন, ট্যাবলেট হাতে, বাজেট এখন আর বই খাতায় হয় না, তো এবার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সংসদে আজ এই বাজেটই পড়ে শোনাবেন নির্মলা সীতারামন, পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বাজেট। তার আগে ফটো সেশন হচ্ছে। আজ পেশ হতে চলেছে অন্তর্বর্তী বাজেট, এবং অন্তর্বর্তী বাজেটের আগে অবশ্যই যে বিষয়গুলো সকলের ক্ষেত্রে খুব নজরে আছে, যে আমরা কি পেতে চলেছি এই বাজেট থেকে। এটা একটা অন্তর্বর্তী বাজেট, পূর্ণাঙ্গ বাজেট নয়, তাই খুব বেশি প্রত্যাশা হয়তো এই বাজেটে প্রত্যাশা পূরণ হবে না। আর এটা ইলেকশনের আগের বাজেট, খুব সতর্কভাবেই এই বাজেট তৈরি হবে এমনটা অনেকে মনে করছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে বিভাগগুলো বারবার নজরে থাকে সেটা হচ্ছে মধ্যবিত্ত, কর, যারা করদাতা তাদের ক্ষেত্রে বেশি ছাড় পাওয়া যাচ্ছে কিনা, কৃষি ক্ষেত্রে কোনো ছাড় বা কোনো সুযোগ সুবিধা, বাড়তি আর্থিক কিছু দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই নজরে থাকবে। আমি সৈকতের কাছে ছিলাম। সৈকত, যেটা আমার দুটো, এর বাইরে আমি দুটো বিষয় বলি। দেখুন, যখন বাজেট আলোচনা অধিবেশন শুরু হয় তখন তো বিরোধীদের থেকে একটা ডেপুটি স্পিকার থাকে। এই প্রথম দেখা যাচ্ছে স্বাধীনতার পর একটা বাজেট সেশনে, বাজেট সংক্রান্ত অধিবেশনে, যেখানে বিরোধীদের পক্ষ থেকে কোনো ডেপুটি স্পিকার রাখা হচ্ছে না। এক, দুই হচ্ছে আপনি যদি দেখেন একটা বিল পাস করিয়েছে এই কেন্দ্রের সরকার, যেখানে মাত্র 21 মিনিট করে সময় দিয়েছে একটা বিলের জন্য, এবং 3 দিনে 14টা বিল পাস হয়েছে। এক সপ্তাহে 7টা বিল পাস হয়েছে 2023-এ। স্বাভাবিকভাবে এটা প্রমাণিত যে বিরোধীদের আলোচনা করবার পরিসরটাকে সংকুচিত করা হচ্ছে পার্লামেন্টের ভেতরে। এবং এই যে আপনি বলছেন না বারবার অন্তর্বর্তীকালীন বাজেট, আচ্ছা এই অর্থমন্ত্রীকে আমি বলতে শুনিনি যে গোবরে চাষ করুন তাহলে ফসল আরো বেশি করে ফলবে, বলেননি পেঁয়াজের দাম বেড়েছে আপেল খেয়ে কাটান, এসব তো অতীত। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এই সরকারের মনোভাব কি পাল্টেছে? যদি পাল্টাতো তাহলে শিক্ষাক্ষেত্রে বা এগ্রিকালচার সেক্টরে সরকারের ভাবনা চিন্তার বদল হতো, তাহলে রাস্তায় কৃষকদের বসে থাকতে হতো না, তাহলে রাস্তায় ছাত্রদের বসে এনইপি বিরোধিতা করতে হতো না। প্র্যাকটিক্যালি সরকারের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে বেসরকারীকরণ, সরকারের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে কর্পোরেট হাউসের পক্ষে, সরকারের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে বড় লোক শিল্পপতিদের পক্ষে। গরিব প্রান্তিক মানুষের জন্য এই সরকার ভাবনা বহুমুখী ভাবনা। আমাদের আলোচনা চলবে, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাজেট 2024-এর দিকে আমাদের নজর রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বেলা 11টার সময় এই বাজেট পড়বেন।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেটা নিয়েই আমরা আলোচনা করছি এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছি এবং অভিযোগও উঠে আসছে, সেগুলো আমরা শুনছি লাগাতার। আমাদের সঙ্গে সুমন মুখোপাধ্যায়, বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন। আমরা তার কাছেও যাব, তার মতামত জানতে চাইবো, কিন্তু তার আগে আপনাদের শোনাবো আম নাগরিক, আম জনতা তারা কি বলছেন এই বাজেট নিয়ে। আমরা এক্সপেক্ট করবো সিনিয়র সিটিজেন কিছু রিলিফ দেবে, এক্সপেক্ট করবো যে স্যালারিড এমপ্লয়ি বা পেনশনার যারা তাদের এক্সট্রা রিলিফ দেবে, অনেককাল পাইনি, এটা ইলেকশন ইয়ার বলে আশা করছি। কালকের বাজেটে আশা করি চমক তো থাকবেই। কালকে অবশ্য ভোট অন অ্যাকাউন্ট হবে, এটা এমনি তো সে পরবর্তীকালে এটা কনফার্ম করবে। এখন দেখি আর কি দেয়। চমক থাকার চান্স খুবই কম। মধ্যবিত্তের কোনো সুরাহা হবে না, আমরা সাধারণ মানুষের কোনো সুরাহা হবে বলে আমার মনে হয় না। সবাই তো আশা করে থাকে, কিন্তু হয় কোথায়? প্রতিশ্রুতি তো দিতে হয় ভোটের জন্য। ওষুধের দাম তো সাংঘাতিকভাবে বেড়ে যাচ্ছে, কোনো কন্ট্রোল নেই। মানে প্রতি 2-3 মাস পর পর দেখি চেঞ্জ হয়ে যাচ্ছে। উই আর লেফট আউট সিম্পলি। খুব ভালো প্ল্যান আছে ওনার, খুব ভালো, ভেরি গুড। কিছু ক্যাটালিস্ট ফিগার আসবে, খুব চমকপ্রদ আসবে। এডুকেশনাল ফিজ যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে সাধারণ মানুষের পক্ষে সেই কস্টটা বিয়ার করা খুব প্রবলেম হয়ে যাচ্ছে। সবই হচ্ছে বড় মহলদের উপর দিয়ে হচ্ছে, গরিবদের জন্য বাজেটের কোনো এফেক্ট হয় না কোনো কিছু। ওষুধপত্র দাম বাড়ানো উচিত নয়, বেড়েও গেছে। এর মধ্যে যদি ফের আরও বাড়ে, আরও তো লোকের খুবই ক্ষতিকারকের মধ্যে পড়ে যাবে না। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য এবং কানেক্টিভিটি, এটা আমাদের ভীষণ দরকার, উন্নত হওয়া দরকার। পেনশন স্কিম যতটা করে করুক, কিন্তু কথা হলো যে ট্যাক্সের যে সিস্টেমটা, সেই ট্যাক্সটা আরও শিথিল করে, যদি ট্যাক্সটা ওয়েভ করে দেওয়া উচিত। ভারত কৃষিপ্রধান দেশ, কৃষকের স্বার্থটা সবার আগেই দেখা উচিত। সেখানে কৃষকদের যেভাবে জিনিসপত্রের দাম তারা পাচ্ছে না, তাদের চাষ করে চাষের খরচা উঠছে না, তাতে তো ভবিষ্যতে আমরা খুবই চিন্তিত। দেখুন, বহু মানুষ তাদের নিজের যে জায়গায় সমস্যা হচ্ছে নিত্যদিনের, সেই সমস্যার কথা বলেছেন এবং তার দৃষ্টিকোণ থেকে তারা বাজেটে কিছু প্রত্যাশা রেখেছেন যে কি করার প্রয়োজন রয়েছে। বিশিষ্ট অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন, তার কাছেই আমি যাব। সুমনবাবু, একটু কি ফোকাস এবারের বাজেটে, ইন্টারিম বাজেট, সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের কথা আপনি শুনলেন যে তারা কি চাইছে না খেরে, তো কি মনে হচ্ছে, কি ফোকাস থাকতে? প্রথম কথা বলি, অভূতপূর্বভাবে ভারত এগিয়ে যাচ্ছে এবং আমরা এখন জিডিপি স্তরে 5th পজিশনে আছি, পিপিপি তে 3rd। 2030 সালের মধ্যে আমরা ওইখানে পৌঁছে যাব, যে ফার্স্ট 3 জনের মধ্যে জাপান বা জার্মানিকে বিট করে পৌঁছে যাব। এখন এই গ্রোথটা কেন ইম্পর্টেন্ট, এটা খুব জানা দরকার। এই গ্রোথটা এই কারণেই দরকার কারণ আমাদের সব জিনিসে বাজেট যেটা নিয়ে অ্যাড্রেস করে হচ্ছে ঘাটতি, সবকটা ঘাটতি, ফিসক্যাল, রেভিনিউ ডেফিসিট, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট, এগুলো বোঝাতে হবে এগুলো কি। এইগুলো প্রত্যেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে। আর যদি পার্সেন্টেজ ওয়াইজ একও থাকে, যদিও আমাদের ইকোনমি বেড়ে থাকে, তাহলে আমাদের এই খাতে যেই ঘাটতিটা অঙ্কের খাতিরে কিন্তু বাড়ছে। যেরকম আমাদের টার্গেট হচ্ছে 6.4% ফিসক্যাল ডেফিসিট, ঘাটতিটা আমরা কমিয়ে এটাকে 5.9 আনবো। সেটা যদি আমরা আনিও, আমাদের এটা আমাদের 31,000 কোটি টাকার ঘাটতি হবে। তো এই যে অঙ্কটা, এটা মেলাতে গেলে আমাদের ইলেকশন ইয়ারে দেখতে হবে যে যেটা আমরা চেয়েছিলাম। কয়েকজন প্রশ্ন করেছিলেন যে আমরা কেন পাচ্ছি না, মানে যতখানি সুরাহা চাইছি ততখানি পাচ্ছি না। তার প্রধান কারণ যে ফার্মার বিল যখন আসে, সারা দেশে হই হই রব উঠে গেল, আটকে দিল। তার পরিবর্তে ফার্মারদের পাওয়ার জন্যে আমরা অনেকখানি টাকা বিনিয়োগ করেছি। 5 বছর ধরে 810 মিলিয়ন লোককে, 60% লোককে আমরা 5 বছর ফ্রি ফুড দেব। সেটা দেয়া মানে $12 ট্রিলিয়ন 5 বছর ধরে আমাদের দিতে হবে। এই টাকা দেওয়ার পর ঘাটতি যা বাড়ছে, যেটা ট্যাক্স ওভার জিডিপি রেট হচ্ছে 18%, আমাদের যেগুলো চাহিদা এবং ন্যায্য চাহিদা, ট্যাক্স ল্যাব যেন চেঞ্জ করা হয়, স্ট্যান্ডার্ড ডিডাকশন যেন বাড়ানো হয়, এমনকি সিনিয়র সিটিজেন মেডিকেলের ওপর যে চার্জ করা হয়, এটা একেবারেই ব্যতিক্রম, এটা হওয়া উচিত নয়। এই চার্জগুলো আমার মনে হয় না সরকার দিয়ে উঠতে পারবে। দিলে খুব খুশি হব, কারণ আমি নিজেও এই আনন্দ পাবো।
কিন্তু আমার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে ঘাটতি কমানোর তিনটে উপায়, হয় কম্প্রেশন করুক, খরচ কম করুক, সেটা করছে না, উল্টে ফাইন্যান্স কমিশন দিচ্ছেন, ডিএ কালো ডিক্লেয়ার করা হয়েছে, যেই সেক্টরটা গভর্নমেন্টকে চালাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের টাকা দেওয়া হচ্ছে। রেভিনিউ বাড়ানো, সেইখানে আমরা দেখতে পাচ্ছি 61,000 কোটি টাকার ডিসইনভেস্টমেন্ট করার কথা ছিল, করতে পারিনি, কিন্তু পাবলিক সেক্টরে আরবিআই ডিভিডেন্ড বেড়েছে, সুতরাং ওটা কম হলেও ওটা চালিয়ে যাচ্ছে। আর যেখানে আমাদের দরকার হচ্ছে 4টে জায়গায়, ট্যাক্স স্ল্যাব, ট্যাক্স রেট কম করানো, স্ট্যান্ডার্ড ডিডাকশন, নিড ফর ক্যাপিটাল গেইনস, সেটা একটা ক্যাপিটাল গেইনসের ক্ল্যারিটি নেই, কোন ব্যাপারে কোন স্টকে দিলে কোনটা কত দিলে থাকবে, একটা ধার্য করা উচিত, এটা স্ট্রেট রেট। সিনিয়র সিটিজেনদের কিছুই নেই, এইগুলো হতে পারলে খুব ভালো হয়, কিন্তু আমি কোনো স্কোপ দেখতে পাচ্ছি না বাজেটে। আমি যদি আজকে ডাক্তারের মতো প্যাথোলজিক্যাল রিপোর্ট দেখি, অলরেডি আমাদের ঘাটতি যেখানে পৌঁছে গেছে 6.4% অফ জিডিপি, এবং রেভিনিউ ডেফিসিট, যেটা কখনোই বাঞ্ছনীয় না। সুমন বাবু, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন, আমাদের একটা বিরতি নিতে হবে। বিরতির পর আমরা এই আলোচনা নিয়ে ফিরে আসছি যে কেন তার মনে হচ্ছে, বিশিষ্ট অর্থনীতিবিদ তার মনে হচ্ছে যে এটা হয়তো বাজেটে পাওয়া যাবে না। আমরা একটু তার এই উত্তরটাও শুনবো। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাজেট 2024 নিয়ে আলোচনা। বাজেট আজকে পেশ হবে, কি প্রত্যাশা, কে কি ভাবছেন সেটা নিয়েই আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে বিশিষ্ট অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় আছেন, তার কাছে আমরা বিরতিতে যাওয়ার আগে ছিলাম। সুমন বাবু, আপনি যে জায়গাটায় বলছিলেন যে আপনার মনে হচ্ছে যে এই বিশেষ জায়গাগুলোতে ফোকাস থাকবে না বাজেটের, কেন আপনার মনে হচ্ছে সেটা? দেখুন, ইলেকশন ইয়ার এটা, সুতরাং যেখানে প্রেশার বেশি, যেখানে জনসংখ্যা বেশি, এবং যেখানে শিল্পতেও আমাদের বেশি দরকার, যেরকম এমএসএমই সেক্টরে বা কৃষি প্রধান দেশে ফার্মারদের, এই দিকে যদি আমরা মন দিই, ইলেকশনে এই সরকার, যে সরকার আছে সেটা বজায় থাকবে। যারা ট্যাক্স দেয় তারা কিন্তু খুব কম পার্সেন্টেজ লোক, কতজন ট্যাক্স দেয়, বেশিরভাগ ছাড়ের মাত্রায় আছে। তাদের ছাড় দিয়ে আমাদের আয় কমানোর উপায়টা সোজা অঙ্কে খুব একটা লাভবান হবে না সরকারের, কারণ বিরাটভাবে ধার বাড়ছে। আমাদের পাবলিক ডেট ওভার জিডিপি, ধার, ভারতের ধার ওভার জিডিপি 85%, পৃথিবীর সর্বোচ্চ, ব্রাজিল আর আর্জেন্টিনার পরে সবচেয়ে বেশি। এইটা ধার্য করতে গেলে আমাদের দেখতে হবে যে আমাদের ডেটের যে ইন্টারেস্ট, যে সুদের ওপর যে ইন্টারেস্টার গ্রোথ, সেটা যেন আমাদের দেশের গ্রোথের থেকে বেশি না হয়। কিন্তু ভারত সরকার বরাবর সেটা রেখে যাচ্ছে। আমাদের গ্রোথ 7 to 7% আসছে। যতক্ষণ আমাদের 7 to 7% গ্রোথ আসবে, ততক্ষণ এই ধারটা আমরা বজায় রাখতে পারবো। এটা নতুন থিওরি। আগের থিওরি ছিল যে ধার কখনোই এত বেশি হওয়া উচিত ছিল না, 75%-এর হওয়া উচিত নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 85%ও ধার নিয়ে ভারত 7%-এ এগিয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে কোথায় এগোচ্ছে? আমাদের এক্সপোর্ট আর্নিংস তো তেমন ভাবে বাড়ছে না, গ্লোবাল একটা রিসেশন চলছে। আমাদের যে জিনিসটায় চলছে হচ্ছে ট্রাভেল, ট্যুরিজম, ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, এআই ক্যাপাবিলিটিস, ডিজিটাল পেনিট্রেশন, অটো, গাড়িতে ব্যাটারি ইউজ, আর এফএমসিজি, ফিনটেক, গ্রিন টেকনোলজিস, এগ্রিকালচারাল রিসার্চ। আমাদের সরকার এখন স্পিরিচুয়াল ট্যুরিজমের উপর যাচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রসাদ, PRASAD, পিলগ্রিমেজ রিজুভেনারেশন অ্যান্ড স্পিরিচুয়াল হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ। শুধু কাশি যদি ধরি, 100 মিলিয়ন লোক গত 8 মিলিয়ন থেকে বেড়ে গেছে, প্রায় 10 গুণ বেড়ে গেছে। এবং এই যে তেলের যে দামটা, আপনার একটা ইঙ্গিত আপনি পাচ্ছেন, এলপিজির দাম বাড়ছে, মানে সরকার কিন্তু ওইখান থেকে আয় দেওয়ার মুডে সরকার পাচ্ছে না, দিচ্ছে না। তখনই দেবে যখন মনে হবে যে এই সেক্টরে আমাদের টলমল অবস্থা। যেহেতু আমাদের রাম মন্দিরে একটা ভালোভাবে প্রচার হয়েছে,
আমার ধারণা সরকার কনফিডেন্ট যদি হয় কোনো বেনিফিট দেবে না। সরকার যদি মনে করে যে না আমরা টলমল অবস্থায় আছি, তাহলে যে সেক্টরটা মিডল ক্লাসকে ওরা হেল্প করবে, সিনিয়র সিটিজেনকে হেল্প করবে, আদারওয়াইজ ফার্মারকে হেল্প করবে, এমএসএমই কে হেল্প করবে, নতুন সেক্টরে হেল্প করবে, যেই সেক্টরগুলো গ্রোথ আসছে সেগুলো হেল্প করবে, ইনফ্রাস্ট্রাকচারে হেল্প করবে, বাকিগুলো করার কোনো প্রবণতা থাকবে না। এই সোজা কথাটা মনে রাখতে হবে। তৃতীয়ত, এবং এটা বড় কথা, স্টেট ডেফিসিট, প্রত্যেকটা স্টেটের ঘাটতি 3 to 3.5%। পাবলিক সেক্টর আমাদের দেশটাকে নিয়ে যাচ্ছে, তার গ্রোথ 9% রাখতে গেলে 9% বড়োইং ধার না করলে সেটা বজায় রাখবে না। সুতরাং যদি পাবলিক ডেট ওভার জিডিপিটা আমাদের কমাতে হয়, একমাত্র হচ্ছে যে ফিউচারের দিকে, সামনের দিকে তাকিয়ে আমাদের গ্রোথটা কোনো রকমে যেন কম না হয়। আমাদের 2030 সালের মধ্যে 3টে অভূতপূর্ব জিনিস হবে। ভারত প্রথম 3টে দেশের মধ্যে আসবে। ভারতের পপুলেশন উইল বি দ্য লার্জেস্ট, এবং তখন আমরা বলতে পারি চাইনার দিকে এগিয়ে যেতে পারি। কোনো কারণেই আমাদের গ্রোথ কম করতে পারবে না, কারণ আমাদের এই যে এনকারেজমেন্ট, যেটা আমাদের স্কুলিং এর মধ্যে বেরিয়ে যাচ্ছে ফাউন্টেনটা, এটা খালি 25 বছর থাকবে। পপুলেশন গ্রোথ কিন্তু কমে গেছে। আমাদের যে লাভটা, ডিভিডেন্ড, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা যেটা পাচ্ছি পপুলেশনের থ্রু দিয়ে, ইউথটা আর 25 বছর থাকবে। তারপরে ভারতের কিন্তু যা চাইনা, যা বেলজিয়াম, যা ইউরোপ, সেই পজিশনে আসবে। আমাদের সময় হচ্ছে খালি 25 বছর। তার মানে আজ থেকে 100 বছরের মধ্যে আমাদের এখানে পৌঁছতে হবে। ভারত সরকার সেটা থেকে কখনোই পেছোবে না। আচ্ছা সুমন বাবু, আপনি সঙ্গে থাকুন। আমি এখানেই সুদীপ্ত দা আপনার কাছে যেটা বলতে চাইবো, বেশ কিছু জায়গা উল্লেখ করলেন যে ভারত টলমল অবস্থায় নেই, যেহেতু সরকার এটা বুঝতে পারছে। এই যদি কনফিডেন্সটা থাকে তাহলে ছাড় কমই হবে, মানে জনমোহিনী বাজেট দেখা যাবে না, এটা তার মনে হচ্ছে। দেখুন, অলরেডি কিছু ছাড় দেওয়া হচ্ছে। যেমন ধরুন ওষুধের কথা ওনারা বললেন, আপনি প্রধানমন্ত্রী জনঔষধি যোজনায় আপনি ওখানে প্রায় 10 থেকে 20% রেটে, মার্কেট রেটে আপনি মানে ওষুধ পাবেন। নাম্বার 2 হচ্ছে গত 3 বছর দেওয়া হয়েছে এবং আগামী 5 বছর 80 কোটি মানুষকে ফ্রি রেশন দেওয়া হচ্ছে। ফলে ছাড় কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি, মানে ব্যালেন্স কি হচ্ছে? আমি একটা জায়গায় ছাড় দিচ্ছি, একটা জায়গায় দেখা যাচ্ছে ইনকামের গ্রোথ বাড়ছে না, স্বল্প জায়গায় সঞ্চয় যারা করছেন সেখানে সেইভাবে তারা রিটার্ন পাচ্ছেন না। এই ব্যালেন্সটা কি মেইনটেইন হচ্ছে? দেখুন, রিটার্ন যেটা আছে, আপনি যে কোনো ইনভেস্টমেন্টের রিটার্ন, সেটা ইনফ্লেশনের উপর নির্ভর করে। লাস্ট 5 থেকে 6 বছর আমাদের, দেখুন যখন আমরা ক্ষমতায় আসি তখন আমাদের দেশে ইনফ্লেশন ছিল 10 থেকে 13%-এর মধ্যে। তার গত 1 বছরের মধ্যে যদি দেখেন, সেটা আমরা নামিয়ে আমাদের মানে এমনভাবে মনিটারি পলিসি আমরা ম্যানেজ করেছি, 4 থেকে 6%-এর মধ্যে আমরা মেনটেন করছি ফর সেভারাল ইয়ার্স, যেখানে আমাদের গ্রোথ রেট 7%। একটা কথা আপনাকে বলি, যে ওয়ার্ল্ডের গ্রোথ রেট যখন 2%, সারা ওয়ার্ল্ডের অ্যাভারেজ, আমাদের তখন 7%, যেটা জেনারেলি 4 হলে 7 হয়। নাম্বার 2 হলো ইউএসের ইনফ্লেশন জেনারেলি আমাদের থেকে, আমাদের 1/3 হয়। আপনি যদি 47 থেকে 2022 পর্যন্ত দেখেন, অ্যাভারেজ 1/3 ইউএসের ইনফ্লেশন। গত দু বছর 22 এবং 23-এ আমাদের ইনফ্লেশন ইউএসের থেকে কম। তো আমরা এরকম একটা জায়গায় যখন নিয়ে গেছি, যখন ইনফ্লেশন কমবে তখন তার এফেক্ট কিন্তু ব্যাংকের সুদের উপর পড়বে বা ইন্টারেস্টের উপর পড়বে। আপনি একদিকে দেখছেন যে, দেখুন বিভিন্ন নিউজ দেওয়া, যখন ইন্টারেস্ট বাড়ে তখন দোষ দেয় যে ইনফ্লেশন বাড়ছে, এই ইন্টারেস্ট রেট বাড়ছে, মানুষকে হোম লোনের উপর ইন্টারেস্ট দিতে হচ্ছে। যখন কমে তখন যে তারা রিলিফ পাচ্ছে সেটা তারা বলছে না। আমি বলছি এটা তো দুটো, মানে একজন ব্যাংক থেকে ধার নিচ্ছে, একজন ব্যাংকে একই সঙ্গে কমে, যখন রিপোর্ট কমে একই সঙ্গে দুটোই কমে। আমি একটু মৃত্যুঞ্জয়ের কাছে আসবো। মৃত্যুঞ্জয়, এই যে আবাস যোজনা হোক বা 100 দিনের কাজ, মূলত 100 দিনের কাজ, এটা তো গ্রামীণ সেক্টরে একটা উন্নয়ন বা রোজগারটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্যমাত্রা নিয়েই প্রকল্প শুরু হয়েছিল। এখানে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, এই অভিযোগটা তোমাদের তরফ থেকে বারবার করা হয়েছে, সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে। তো আজকে বলা হচ্ছে যে এই ফার্মার্সরা বা গ্রামীণ সেক্টরের যে জায়গা এখন রয়েছে সেখানে কিছু হয়তো সরকার বুম করার চেষ্টা করতে পারে। তাই মনে হচ্ছে যে কোথাও একটু ভোঁতা হতে পারে এই হাতিয়ারটা। না, প্রথমত যে লাস্ট পূর্ণাঙ্গ বাজেটে তোমাকে যে লক্ষ্য রাখতে হবে যে মানেগ্রাতে 33% বাজেট রিডিউস করে 29,000 কোটি টাকা লাস্ট বাজেটে রিডিউস করা হয়েছিল।
তাহলে আপনি টাকাটা দেবেন কি করে স্টেটগুলো? তো কেন এটা কমানো হচ্ছে? 29,000 কোটি কেন টাকা। তো কমানো হচ্ছে মানুষের জন্য মানরেগার টাকা? ভারতীয় জনতা পার্টি সাধারণ প্রান্তিক মানুষের জন্য ভাবছে না তো, তার জন্যই তো 29,000 কোটি টাকা কমানো হয়েছে। আপনি বলছেন ফার্মারদের কথা, আপনি কৃষকদের কথা যদি বলেন, সারের ভর্তুকি গত বাজেটে 50,000 কোটি টাকা কমানো হয়েছিল। প্রান্তিক মানুষের কথা, কৃষকদের কথা ভাবছে। কৃষকরা তো রাস্তায় বসে লিস্ট নেই, প্রায় 600 জনের মতো বেসরকারি হিসেব বলছে মারা গেছে। আচ্ছা, হেলথ বাজেটে 2.2% থেকে কমিয়ে 1.98% করা হয়েছে। এই যে রিডিউস করা হয়েছে, কাদের জন্য করা হয়েছে? আচ্ছা, অনেক গ্লোবাল, আমরা জিডিপিতে ভারতবর্ষ 5 নম্বর দেশ, এটাও যেরকম সত্যি আমরা 140 কোটির দেশ, সেটা আগে বুঝতে হবে। কিন্তু পার ক্যাপিটাল ইনকামে ভারতবর্ষের পজিশনটা কোথায়? আমরা 120 নম্বর দেশ, এটা নিয়ে বলবে না? আইএমএ, আমি একটু কংগ্রেসের কাছেও এই বিষয় নিয়ে কথা বলতে চাই। একটা লাইন বলছি, হ্যাঁ। এইটা বলতে হবে যে আমরা 120 নম্বরে থাকছি পার ক্যাপিটাল ইনকামে। আইএমএফ এর অ্যানুয়াল আর্টিকেল 4 যেটা বলছে, ভারতবর্ষ সরকারকে ওয়ার্ন করছে যে আমাদের ডেপ রেট আমাদের জিডিপির 100%কে ক্রস করে যাবে বাই 2028। সুমন বাবু, যেটা সুমন বাবু বলছিলেন যে 85% এখন 100% ক্রস করে যাবে জিডিপির আমি ডেপ রেট। একটু কংগ্রেসের বক্তব্য শুনবো। ব্যাপারটা হচ্ছে অত্যন্ত জ্ঞানী সুমনবাবু অনেক কথা বললেন। ব্যাপারটা হচ্ছে জিডিপি, ফিসকাল ডেফিসিট, পার ক্যাপিটা ইনকাম, এইগুলো মানুষ ভারতবর্ষে, যেটা মৃত্যুঞ্জয় বলল যে আমাদের জনসংখ্যাটা কত, আমরা পৃথিবীর চীনের সঙ্গে লড়াই করতে পারবো আগামী দিনে, আমেরিকার কাছে পৌঁছে যাবো আগামী দিনে, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা ভাবতে হবে। আজকে ওই যে বললো রেট অফ ইন্টারেস্ট, আমি যেহেতু একজন ব্যাংকের অধস্তন কর্মচারী ছিলাম, আমি জানি যে যখন টাকাটা পরিশোধ না করা হয় সেটা কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্টে বাড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 1969-এ ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল। আজকে সেইগুলোকে অ্যামালগামেটেড করে এবং এই ন্যাশনালাইজ শুধু মানে এমনি হয়নি, সুপ্রিম কোর্টের দরজা পর্যন্ত না করা নেড়ে অ্যামালগামেশনটা হয়েছিল, আজকে ন্যাশনালাইজেশন হয়েছিল। আজকে 5টা 6টা ব্যাংকে এক জায়গায় এনে অ্যামালগামেট করে তাদেরকে 2 বা 3টে, এবং আপনি জেনে রাখুন আগামী দিনে 2 বা 3টে শিল্পপতিরাতে সমস্ত ভারতবর্ষের অর্থনীতিটা চলে যাবে। আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে প্রান্তিক মানুষরা? আজকে কৃষকের ক্ষেত্রে কি দিয়েছে? আজকে উইথড্র করতে হলো কেন গভর্নমেন্টকে? আজকে কৃষকের মানে সেই সময় কি অবস্থাটা হয়েছিল ভারতবর্ষের, সেই কথাটা মাথায় রেখে বলছি আমি আপনাদেরকে, যে ছোট ছোট যে স্মল স্কেল যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাতে বলছে যে কর্মসংস্থান বাড়বে, বলা হচ্ছে যে কৃষকদের নানা রকম অ্যাডভান্টেজ দেওয়া হবে, বলা হচ্ছে, আমি আপনাকে খুব পরিষ্কারভাবে বলি ম্যাডাম, যে এই ভারতীয় জনতা পার্টির যিনি প্রাইম মিনিস্টার, তিনি প্রত্যেকটা নির্বাচনের আগে 2 কোটি চাকরি, তিনি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবেন, তিনি আমাদেরকে বিভিন্ন জায়গায় ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে, এই সমস্ত মানে গাল ভরা প্রতিশ্রুতি দিচ্ছেন। আবার আপনাকে বলছি, ইট ইজ দ্য ইন্টারিম বাজেট বিফোর একেবারে এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, এটা একটা অন্তর্বর্তীকালীন বাজেট, ইন্টারিম বাজেট বলেছি। আর সেই জায়গায় প্রশ্নটা থেকে যাচ্ছে যে এত যে মানুষের এত যে চাওয়া পাওয়া, এগুলোর এফেক্ট এই বাজেটে থাকছে কিনা, কারণ এটা একেবারে অন্তর্বর্তীকালীন বাজেট, পূর্ণাঙ্গ বাজেট নয়। ন্যাচারাল থাকবে না, কিচ্ছু থাকবে না। দেখুন, যে দেশের প্রধানমন্ত্রী, কি থাকবে বাজেটে? যে দেশের প্রধানমন্ত্রীর ভোটকে সামনে রেখে মন্দির মসজিদের রাজনীতিকে সামনে নিয়ে চলে আসে, সেই যে চটকদারি বাজেট করবে, এটা খুব স্বাভাবিক। বাজেটে আমি নিশ্চিত চটক থাকতে পারে, বাজেটে নিশ্চিতভাবে কোনো প্রতিশ্রুতি থাকতে পারে। 2019-এর আগে 18 সালের, আমি এতক্ষণ একটু ঘাঁটছিলাম, 2018 সালের লাস্ট যে বাজেট, মানে 2019-এর যে প্রথম বাজেট, সেই বাজেটের ক্ষেত্রে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কোনোটাই পূরণ করা হয়নি। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে, আমি বলছি আপনাকে, শিক্ষা ক্ষেত্রে যে ব্যয় করা। হ্যাঁ সুমন বাবু, আচ্ছা শুনুন, বাজেটটা যদি আজকে যদি সরকার কল্পতরু হয়, সবাইকে খুশি করতে চায়, খুব ভালো হতো। কিন্তু আমি যেটা কথাটা বলার চেষ্টা করছি হচ্ছে, সরকার আকাশ থেকে তো পড়ে 7.85% গ্রোথ হচ্ছে না, এটা বানানো হচ্ছে না। সারা পৃথিবী ভারতের দিকে তাকিয়ে নেই এমনি। আর যদি এত ক্ষমতা থাকে তাহলে সরকারকে ফেলে দেওয়া দরকার, কিন্তু সেটা হচ্ছে না। কারণ
তার প্রধান কারণ আমরা অপোজিশন করছি অন্য জায়গায়। আজ অব্দি যুক্তি সম্পন্নভাবে কেউ ফার্মার বিলটা কেন রিজেক্ট করা হলো, ওই রকম পরিস্থিতি কেন করা হলো করলো না। তার জন্য সরকার কি রাস্তা নিল, আজকে 60% লোককে ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে অভূতপূর্বভাবে। কিন্তু লোকজনকে তো রোজগারটা দেওয়াটা বেসিক সরকারের ডেটা বলছে মুদ্রা সূচকে ভারতের স্থান পিছিয়ে যাচ্ছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।